ওয়েলকাম টু সহজ পাঠ। আজকের আমাদের টপিক ইন্টারিম বাজেট 2024। এই ব্যাপারে এখানে অনেক বক্তব্য করা রয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, এই যে টপিকটি এখানে লেখা রয়েছে, এখানে অনেক এমন কথা রয়েছে যেগুলি আমাদের শুধুমাত্র জেনে রাখার জন্য জেনে রাখা, যেগুলি কখনোই আমরা কোনো রাইটিংয়ে ব্যবহার করব না। তাহলে আমি এই টপিকটি আলোচনা করছি কেন? এই টপিকটি আলোচনা করছি এই কারণে যে এখানে ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড বেশ কিছু শব্দ সম্ভার রয়েছে যেগুলি আমরা আমাদের রাইটিংয়ে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারি তার জন্য, এবং ব্যাপারটা একটু বুঝে নেওয়ার জন্য বলা যেতে পারে। সো প্রত্যেকবারের মতন এখানে যদি আমরা হেডিং দেখি, শব্দ ও এবং নীরবতা, তার মানে কোথাও একটা এই ইন্টারিম বাজেটকে নিয়ে হতাশার ছবি লেখক বোঝানোর চেষ্টা করছেন। তাহলে কি বলছেন দেখা যাক। কেউ কেউ বলবেন এটা আত্মবিশ্বাস নয়, বরং কোনো কিছুর তোয়াক্কা না করার উদ্ধত্ত। কথাটি তারা একই সঙ্গে ঠিক এবং ভুল বলবেন, মানে সামথিং লাইক যে এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি নির্মলা সীতারামনজির। তো নির্মলা সীতারামনজির রেসপেক্টেই এই উক্ত ব্যাখ্যাটি করা হয়েছে। কেন করা হয়েছে সেই ব্যাপারে বিস্তার আমরা আলোচনা করে নেব। চলো এখানে কি বলা হচ্ছে দেখা যাক। আমাদের ডেসক্রিপশনে তোমরা নজর রেখো, সেখানে এই পার্টিকুলার আর্টিকেলটি তোমরা যদি নিজেরাও পড়তে চাও সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা নিজেরা দেখে নিও। সো এখানে কি বলছেন আমরা দেখি। এই বাজেট যে রাজনীতির হবে তা নিয়ে সংশয় ছিল না। আমি প্রথমেই বললাম যে এখানে অনেক এমন কথা থাকবে যেগুলি আমাদের লেখার সাথে যথোপযুক্ত নয়। তো রাজনীতি রিলেটেড এখানে যে সমস্ত ব্যাখ্যা থাকবে বা পুরো লেখাটাই যদি রাজনীতির থাকে, আমরা সেই ব্যাপারে এখানে কর্ণপাত করব না। আমাদের উদ্দেশ্য শুধু আর শুধুমাত্র ব্যাপারটি সম্পর্কে কি বলতে চাওয়া হয়েছে সেই ব্যাপারে একটু আলোচনা রাখা। তো নির্মলা সীতারামন হতাশ করেননি। যে ভঙ্গিতে প্রধানমন্ত্রী অর্থনীতির প্রশ্নগুলিকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করতে অভ্যস্ত, এই বাজেটে বক্তৃতায় অর্থমন্ত্রী ঠিক তাই করেছেন। তো আমরা জানি নির্মলা সীতারামনজি আমাদের অর্থমন্ত্রী। তো এখানে বলা হচ্ছে যে রাজনীতির একটা মোড়কে এই যে বাজেটটা আসবে সেটা সবাই আগে থেকে জানতো, এবং সেই দিক থেকে কোনো হতাশা আমরা পাইনি আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির থেকে। এই বক্তৃতার বৈশিষ্ট্য কী, এই প্রশ্ন করলে উত্তর হবে আত্মবিশ্বাস। নির্মলা সীতারামনের বক্তৃতা কার্যত বলেই দিল যে নির্বাচনে জয়ী হয়ে তারা তৃতীয় দফা সরকার গড়বেন, সে বিষয়ে তাদের মনে সংশয়ের অবকাশ নেই। অর্থমন্ত্রী জানালেন, নতুন সরকার গঠনের পর তারা যে বাজেটটি পেশ করবেন তাতে 2047 সালের মধ্যে উন্নত অর্থব্যবস্থা হয়ে ওঠার বিস্তারিত নির্দেশ থাকবে। তাহলে সিম্পল কথা, এটা ওই উপরের লাইনটা যেটা পড়লাম যে আত্মবিশ্বাস না উদ্ধত্ত, সেটা বলাবারই দুষ্কর। কারণ এখানে যে বাজেটটা আমাদের ডিসকাশন হয়েছে সেই ডিসকাশনে অবশ্যই তিনি এখানে এই ব্যাপারেই একটা নজর রেখেছেন, এবং তিনি বলেছেন যে 2047 সালের মধ্যে তারা একটা বেটার জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাবে, ভারতবর্ষের অর্থনীতিকে নিয়ে যাবেন। ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনাকে বর্তমানের অন্ধকার ঢাকতে ব্যবহার করার কৌশলটি সফলভাবে পরীক্ষিত। তাই সবচেয়ে বড় সুবিধা হলো সেই ভবিষ্যতে পৌঁছানোর পরে প্রতিশ্রুতি মিলিয়ে দেখার কথা কারো বিশেষ মনে থাকে না। তো বেশ দারুণ লাইন। এগেইন আমি এই জন্যই তোমাদের এই আর্টিকেলগুলোকে পড়াই, যাতে এই জায়গাগুলোকে আমরা একটুখানি বুঝতে পারি এবং ভালোভাবে নিতে পারি। তো ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনাকে বর্তমানের অন্ধকার ঢাকতে ব্যবহার করার কৌশলটি, মানে লাইক ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল, অনেক কিছু করব আমরা, যেটা বর্তমানে আমাদের নেই, সেই যে জায়গাটা, সেই যে প্রক্রিয়াটা, সেটা অনেকটা লাইক বলা যেতে পারে অনেকটা সাকসেসফুল সেই পদ্ধতিটা। তো সফলভাবে তাই পরীক্ষিত, এবং তার সবচেয়ে বড় সুবিধা এটাই, সেই ভবিষ্যতে পৌঁছানোর পরে প্রতিশ্রুতি মিলিয়ে দেখার কথা কারোর বিশেষ মনে থাকে না। আদৌ কি আমি ওই ইয়ারে গিয়ে ওই জিনিসটি পাচ্ছি কি পাচ্ছি না, সেটা অন্ততপক্ষে কেউ অতটা মনে রেখে মিলিয়ে দেখে কি দেখে না, হিসাব কষেন কি কষেন না, এটা একটা প্রশ্নসূচক চিহ্ন যেটি লেখক বলছেন। যেমন 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতির আনা পূরণ হলো, সেই হিসাব আর কেউ করেন না। 2047 সাল তো আরও অনেক দূরের কথা, কিন্তু সরকার গড়ে দূর ভবিষ্যতের নির্দেশ দেবেন অর্থমন্ত্রীর এই বার্তাটি তাদের আত্মবিশ্বাসের পরিচায়ক নয়।
এই বাজেটে কার্যত কোনো নতুন প্রতিশ্রুতি না দিয়ে, কোনো রেউরির ব্যবস্থা না করে, শুধুমাত্র গত 10 বছরের কৃতিত্বের তালিকা সাজানোর মধ্যে নিহিত আসল বার্তাটি তা এই যে 10 বছরে যা যা করা হয়ে গিয়েছে নির্বাচনে জিতে আসার জন্য সেটাই যথেষ্ট, নতুন কিছুর প্রয়োজন নেই। সত্যি কথা বলতে গেলে বাজেটে এক্ষেত্রে এমন একটি বাজেট হয়েছে যে বাজেটটি খুবই নিউট্রাল বাজেট হয়েছে, এবং সেই বাজেটে সত্যি করে নতুন করে প্রতিশ্রুতি কিছুই দেওয়া হয়নি। এবং এখানে লেখক বলছেন যে এই 10 বছরে যা কিছু আর কি তারা করেছেন সেটা এতটাই বেশি করেছেন যে জিতে আসার জন্য সেটি যথার্থ। ওকে, কেউ কেউ বলবেন ওই উপরের লাইনটাই লেখা, এটি আত্মবিশ্বাস নয় বরং কিছু তোয়াক্কা না করার ঔদ্ধত্য। কথাটা তারা একই সঙ্গে ঠিক এবং ভুল বলবেন। এটা বিলক্ষণ কাউকে তোয়াক্কা না করার ভঙ্গি, এমনকি সত্যেরও তোয়াক্কা না করা। অর্থমন্ত্রী তার বক্তৃতার শেষ পর্যায়ে তখন বনাম এখন এর একটি তুলনা টানলেন ইউপিএ আমলের সঙ্গে বর্তমান আমলের। ভারতীয় অর্থব্যবস্থার বাস্তব সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা আছে এমন ব্যক্তি মাত্রেই জানবেন যে এটা কোনো তুলনাই নয়। স্বাধীন ভারতের ইতিহাসে আর্থিক বৃদ্ধির নিরিখে উজ্জ্বলতম বছরগুলি হলো 2003 থেকে 2011। কার্যত পুরোটাই ইউপিএর জামানা, যখন 2007-এর বৈশ্বিক মন্দার বছরটি বাদে আর্থিক বৃদ্ধির হার ধারাবাহিকভাবে 8% বেশি ছিল। সো আমরা জানি রিসেশন পিরিয়ড ছিল 2007-এর ওই ডিউরেশনটা, ওটা ছাড়া এখানে বলা হচ্ছে 2003 থেকে 2011-র এই যে ডিউরেশন, সেই টাইমটাতে কন্টিনিউয়াস বেসিসে ইয়ারলি আমরা 8% গ্রো করেছি। 1991 পরবর্তী পর্যায়ে শ্লথতম বৃদ্ধির দশকটি হল নরেন্দ্র মোদীর শাসনকাল, যা কোনো মতেই নয় তাকেই হয় বলে চালানোর মধ্যে বেপরোয়া ঔদ্ধত্য বিলক্ষণ আছে। এখানে দেখো পুরোটাই ক্রিটিক্যাল করা হয়েছে, বা আমরা বলতে পারি পলিটিক্সকে ক্রিটিসিজম করা হয়েছে। তা আমাদের এই ব্যাপারে কোনো আলোচনা না করাই ভালো, এই ব্যাপারে আমি বক্তব্য রাখবো না এখানে। তো এখানে আর বাদ বাকি কী বলা হচ্ছে, অর্থমন্ত্রী ঘোষণা করলেন মোদী সরকার ক্ষমতায় আসার আগে অর্থব্যবস্থা পরিচালনায় কী কী ভুল ছিল সেই বিষয়ে তারা শ্বেতপত্র প্রকাশ করবেন। অর্থনীতির বাস্তবকে রাজনীতির কোন মোচড় দিয়ে তারা পেশ করেন তা দেখার বস্তু হবে নিশ্চয়ই। তো এই লাইনটা বেশ সুন্দর, অর্থনীতির বাস্তবকে রাজনীতির কোন মোচড় দিয়ে তারা পেশ করেন। আচ্ছা, দিল্লিশ্বররা জানেন ইদানিং মানুষের এমনটাই পছন্দ, একদিকে রাম মন্দিরের বাস্তব আর অন্যদিকে $7 ট্রিলিয়ন অর্থব্যবস্থা হয়ে ওঠার খোয়াব নামা। এই মিশেলের কোনো মান নেই। তো খোয়াব নামা লাইনটা শব্দটা তোমরা নিজেদের ব্যবহার করতে পারো লেখাতে। অর্থমন্ত্রীর ভাষণে এমন একাধিক প্রসঙ্গ রয়েছে প্রকৃত প্রস্তাবে যা অতি তাৎপর্যপূর্ণ, যেমন গরিব যুব অন্নদাতা নারীকে 4টি জাত হিসেবে দেখালে অস্বীকার করা যায় মনুবাদী সমাজ ব্যবস্থার যাবতীয় বাস্তব, যাবতীয় শোষণ ও বঞ্চনা। সো এখানে একটা পয়েন্ট আছে যে ডিফারেন্ট যে ক্লাস, সেই ক্লাসে এখানে গরিব যুব অন্নদাতা নারীকে আরেকটা জাত হিসেবে দেখাচ্ছে। তো এই যে জাত হিসেবে যখন দেখানো হচ্ছে, সেই দেখানোতে অস্বীকার করা যায় মনুবাদী সমাজ ব্যবস্থার যাবতীয় বাস্তব এবং যাবতীয় শোষণ ও বঞ্চনা। মানে আমি নারীকে একটা ক্লাস দেখিয়ে দিলাম এবং ক্লাসের মাধ্যমে আমি এখানে বুঝিয়ে দিলাম যে নারী জাতির শোষণ ব্যবস্থা হয়তো ততটা চড়চড়িয়ে বাড়ছে না আমাদের ভারতীয় বাজারে। এবার এটা এগেইন কে কিভাবে নেবে ব্যাপারটা তার তেমনভাবেই দেখার। যেমন বিনিয়োগের পরিমাণ না বাড়লেও কর্পোরেট করের নিচু হার অপরিবর্তিত রেখে দিলে অর্থনীতির যাবতীয় যুক্তিতে অস্বীকার করেই সাংঘাততন্ত্রের উপকার সাধন করা যায়। তো এখানে পয়েন্টটা কি, লাইক আমরা কর্পোরেট যে ডিফারেন্ট যে অফিসেসগুলো রয়েছে সেখান থেকে যে বিশাল বড় আয় আমরা করে থাকি এখানে ট্যাক্সের, তো বিনিয়োগের পরিমাণ না বাড়লেও, বিনিয়োগ এক্ষেত্রে বাড়েনি কিন্তু কর্পোরেটদের যে ট্যাক্সের সেকশন সেটা এখনো পর্যন্ত কোনো চেঞ্জ করা হয়নি, সেটা যেমন ছিল তেমনই আছে। তো এই ক্ষেত্রে কোথাও না কোথাও একটা সুবিধা দেওয়ার কথা এখানে লেখক বলতে চাইছেন। অর্থমন্ত্রীর ভাষণে এই কথাগুলি এসেছে নির্বিকার ভঙ্গিতে, এখানে বারবার করে সেই দিকেই আর কি বারবার করে উদ্দেশ্য দেখানো হয়েছে।
তাৎপর্যপূর্ণ হলো 1 ঘন্টার সামান্য কম সময়ের ভাষণে বিরোধী বেঞ্চ থেকে শোনা গেল না একটিও শব্দ, এমনকি এই কথাগুলির সময়ও নয়। তার কারণ কি এটাই যে অর্থমন্ত্রীর মতো বিরোধীরাও দেওয়াল লিখন পড়ে নিয়েছেন? শব্দ এবং নীরবতা দুই কি একই কথা বলল? মানে লাইক এই যে প্যাটার্নটা, লাইক একটা সুন্দর গভর্নমেন্ট তখনই থাকে যখন তার প্রপার অপোজিশন পার্টি থাকে। তো বিরোধী দলও কোনো কমিউনিকেশন করছে না, সবাই চুপচাপ আছে, তাহলে আলটিমেটলি এখানে ডিমান্ডটা কেই বা করছে, তার ফুলফিলমেন্টটাও কেই বা করছে। তো শব্দ এবং নীরবতা দুই কি একই কথা বললো? তো বেশ, আমরা অনেকগুলো নতুন নতুন শব্দ শিখলাম। অর্থনীতির ব্যাপারে একজন ব্যক্তিত্ব যিনি লিখেছেন তার এখানে ভাবমূর্তি আমরা বোঝার চেষ্টা করলাম। আশা করি তোমাদের অনেকগুলো নতুন ধারণা তৈরি হলো লেখাটি পড়ে। ধন্যবাদ।